বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, জেএমবি, হুজি, হিজবুত তাহরীরের মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হলেও তাদের কার্যক্রম বা তাদের কর্মকাণ্ড থেমে নেই, তার পাশাপাশি যুক্ত হচ্ছে নতুন নতুন নামে নতুন নতুন সংগঠন। এই কার্যক্রম বাড়ছে কেন? প্রথম এক মানে কথা খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে শুধুমাত্র অর্গানাইজেশনগুলোকে নিষিদ্ধ করলেই কিন্তু সেটার পরিসমাপ্তি ঘটে না। আমরা বিগত দিনে বাংলাদেশে বহু বাম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে দেখেছি, কিন্তু তাদের পরবর্তী কার্যক্রমও যুগের পর যুগ চলেছে, এবং সেই ক্ষেত্রে বরং কখনো কখনো আরো সুবিধাজনক অবস্থান তারা পেয়ে যায়। কারণ যখন আন্ডারগ্রাউন্ডে থাকে তখন টোটাল কার্যক্রমটাই আন্ডারগ্রাউন্ডে পরিচালিত হয়, প্রকাশ্যে আসতে চায় না। আর আরেকটি কারণ হচ্ছে, আপনি যদি এইভাবে আলোচনাটা আনেন যে গত 7-8 বছর বা 10 বছর যদি আলোচনায় আসে যে আমাদের দেশের ছাত্র সংগঠনগুলো রিক্রুটমেন্টটা কোথায় হচ্ছে, যে কোথায় আমাদের দেশের এই তরুণরা, যেই তরুণের প্রতিনিধিত্ব আমরা 20 বছর আগে করে আসছি, তারা কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে ওই সংগঠনগুলোতে। তারা কিন্তু এই যে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র ইউনিয়নে এখন সেইভাবে আসছে না, আসছে খুব সামান্য। এবং যারা আসছেন, যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, তারা মাঝে মাঝে পত্রপত্রিকায় যে বক্তৃতা বিবৃতি দেন, যে কোয়ালিটি তাদের সম্পর্কে, এটা কথা আমি বলতে চাচ্ছি না। আসলে আমাদের সবচেয়ে জরুরি নজর দেওয়ার বিষয় হচ্ছে আদর্শিক রাজনৈতিক চর্চা, এবং দুর্বৃত্তায়ন হয়েছে যে রাজনীতিতে, সেই জায়গা থেকে ফিরিয়ে আনা রাজনীতিকে। এবং আদর্শবিহীন অবস্থায় যদি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তাদের কার্যক্রম পরিচালনা করতে চায়, তারা এগিয়ে যেতে চায়, তাহলে আদর্শটাকেই তাকে বরণ করতে হবে। আদর্শবিহীন অবস্থায় চলা যাবে না। শুধুমাত্র এই কথা সে কথা বলে আপনি কিন্তু একটা সময় পার করতে পারবেন না। যেমন ধরেন, কখনো কখনো পত্রিকায় বিভিন্ন সময় জঙ্গিবাদের বিরুদ্ধে অনেক পজিটিভ নিউজ করা হয়, সেই নিউজটাকেও কিন্তু পজিটিভ নিউজ করা হয় কেমন? মানে জঙ্গিবাদের বিপক্ষে অনেক নিউজ করা হয়, যাতে জঙ্গিবাদ উৎসাহিত না হয়, জঙ্গিবাদকে চিহ্নিত করা যায়। তাদের কার্যক্রম এই গোপনে গোপনে চালাচ্ছে এখন। এই নিউজটা করার কারণেও দেখা যায় ডেইলি স্টারের যে ঘটনা, সেটা দুইভাবে আপনি দেখতে পারেন, যে এটা একটা দিক হচ্ছে যে এটা জঙ্গিবাদ যে এই সময়ে এই ধরনের কাজ করছে সেটা সামনে নিয়ে আসছে, আর একদিকে আপনি ভাবতে পারেন যে ওরা উৎসাহিত করছে। আমাকে যদি বলেন তাহলে আমি মনে করি জঙ্গিবাদকে চিহ্নিত করার জন্য এই পোস্টার বা এই ধরনের তারা ছাপাতে পারে। ওকে, ভাই, একটা অভিযোগ শোনা যায়, অনেক সময় রাজনৈতিক ফায়দা লুটতে ক্ষমতাসীনরা বিভিন্ন সময় এই জঙ্গিবাদের ইস্যুটা তৈরি করে, অথবা আরেকটা অভিযোগ আছে যে জঙ্গিবাদ ইস্যুটাকে জিয়ে রাখে। এরকম অভিযোগ কিন্তু আমরা শুনি। আপনার সাংবাদিকতার অভিজ্ঞতায় কি বলে? অভিযোগটা মিথ্যে নয়, এটা কিন্তু পলিটিক্যাল গেম বলে যে কথাটা আছে, নানা ধরনের খেলাধুলা করা, তার মধ্যে এটা কিন্তু ঘটতে পারে যে আমি আমার স্বার্থে মৌলবাদকে দমন করব, আমি আমার স্বার্থে জঙ্গিবাদকে নিয়ে খেলবো, যাতে আমার বিরুদ্ধ পক্ষ কখনো স্পেসটা না পায়। এটা কিন্তু সম্ভব বাংলাদেশে। আসলে কনফ্রন্টেশনাল পলিটিক্স বলে যে কথার যে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি, এর সুযোগটাই কিন্তু নিচ্ছে এই যে জঙ্গিবাদ বলেন, মৌলবাদী চক্র বলেন। এবং মুক্তিযুদ্ধের চেতনার যেই জায়গাটা আমরা বলছি, সেই জায়গাটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা বিভক্তি চরম। কিছু সেটেলড ইস্যু, ধরেন মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় দিবস, আমাদের 26শে মার্চ, এখানেও কি আমরা সেটেল করতে পারছি? এখানেও তো আমরা বিভক্তি করে ফেলছি। সুতরাং এইখানে যারা সুযোগ নেওয়ার, তারা কিন্তু এই বিভক্তির সুযোগটা বারবার নিচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখান থেকে বেরোবার একটা বড় জায়গা হলো একটা বড় সাংস্কৃতিক গণজাগরণ। এবং এইটা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে অসাম্প্রদায়িক উদার রাজনীতির যে চর্চাটা আমাদের ছিল, অথবা যে লক্ষ্যটা ছিল, সেই জায়গাটায় যদি আমরা ফিরে যেতে না পারি বড় আকারে, শুধুমাত্র আমরা বিরোধী দল মানে বিরুদ্ধ মতকে দমন করার জন্য যদি আমি রাজনীতি করি, সেটা শুধু শক্তি প্রয়োগ করে, আমার মনে হয় না যে আমরা খুব দ্রুতই এই জঙ্গিবাদের হাতে নিজেদেরকে সমর্পণ করতে যাচ্ছি। অবশ্যই। ধর্মের নামে মানুষ হত্যা, আতঙ্ক তৈরি করা, বা এই যে গণহত্যা বলেন, এই গুপ্ত হত্যা, কোনোটাই তো ইসলাম ধর্ম সমর্থন করে না। এই ইসলাম ধর্মের মূল বাণীটা যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা নানা মাধ্যমে, যেগুলোতে এখনকার তরুণরা বেশি অ্যাক্সেস আছে তাদের, সেইখানে প্রচার করি এবং এটা যদি তাদের কাছে জানানো যায়, তাহলে কি আপনি মনে করেন যে অনেকাংশে তাদের এই বিপদগামিতা থামানো সম্ভব? না, এটা সম্ভব না। কারণ আপনি শুধু অনলাইনে তাদেরকে দিয়ে এই জায়গাটা হবে না। মূল জিনিসটা, যে কথাটা লিটন ভাই বা ইস্তিক ভাই বললেন, যে আপনি পুরো কনটেক্সটটা একসাথে দেখতে হবে। আপনি কেন এটা এখন অনলাইনে দেবেন, কেন আপনি বাচ্চাদের স্কুলে দিবেন,
কেন আপনি দিবেন না ঠিক আছে, মানে ক্লাস এটা 8 শুরু 9 করা আর 10 এর কি, মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, মানে এই আলোচনাটা, এই জায়গাটা আপনি দেশকে কিভাবে দেখতে চান, এই জায়গাটা যদি আপনি তাকে একটা বাচ্চাকে স্কুল থেকে দিয়ে দেন, তাহলে সেটা আপনার কাজে লাগবে। সেটা এ প্লাস পাওয়ার হয়তো বা জুড়িবর্তী এ প্লাস উইল নট হেল্প, কিন্তু দেশকে কাজে লাগবে। এই জায়গায় আপনি কাজ করেন। আপনি সাংস্কৃতিক জায়গাগুলোকে যদি আবার তৈরি করেন, আগে যে জিনিসটা ছিল বামপন্থী রাজনীতি একেবারে রুট লেভেলে ছিল, খেলাগড় ছিল, উদিচি ছিল, এরা একেবারে তৃণমূলে ছিল, এটা এক ধরনের কাউন্টার শক্তি তৈরি করেছিল। এখন আমাদের সেই জায়গাটা নাই। আমরা ব্লগাররা বা অনলাইনে অ্যাক্টিভিজম যারা করি, আমরা কি করতে পারছি? আমরা তরুণদের ওই সামান্য স্পেসের মধ্যেই আমরা আছি, অনেক ঝুঁকি নিয়ে আছি। একটু 19-20 হলে আমাদেরকেও 57 ধারার কোপানলে পড়তে হবে। এই ঝুঁকির মাঝখানে আপনি যদি সামগ্রিকভাবে জিনিসটার পরিবর্তন না করেন, জাতি হিসাবে আমাদের আগানো দুষ্কর হবে। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।